ঢাকায় করোনা শনাক্তের ৬৮ ভাগই ভারতীয় ভ্যারিয়েন্ট। রোগীর চাপে রাজশাহী ও খুলনা অঞ্চলে হাসপাতালে বেহাল দশা। সারা দেশে ৬৩ জনের মৃত্যু। দেশের ক্লাব সংস্কৃতি ও মদ নিয়ে হঠাৎই উত্তপ্ত জাতীয় সংসদ। ব্যবহারকারীদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন, কঠোর নজরদারির মধ্যে আনার পরামর্শ। পাতাল রেলের যুগে বাংলাদেশ, আগামী মার্চেই কাজ শুরু। এয়ারপোর্ট থেকে কমলাপুর এবং পূর্বাচল থেকে নতুন বাজার ২ ধাপে চলবে প্রকল্প, উদ্বোধন ২০২৬-এ। এবং ভোররাতে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব আল হাসান। বায়ুবাবনের ক্লান্তি কাটাতেই এ সিদ্ধান্ত। জিম্বাবুয়ে সফরেই যোগ দেবেন দলের সঙ্গে। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। রোগীর চাপে রাজশাহী ও খুলনা অঞ্চলে হাসপাতালগুলোর বেহাল দশা। শয্যা বাড়িয়েও দেয়া যাচ্ছে না সামাল। বৃহস্পতিবার মারা গেছেন ৬৩ জন, যার মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগেই ৩৩ জন। অনেক এলাকায় বিশেষ লকডাউনেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। এদিকে আইসিডিডিআরবি জানিয়েছে ঢাকায় শনাক্তের ৬৮ ভাগই ভারতীয় ভ্যারিয়েন্ট। করোনার হটস্পটগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে হাসপাতালগুলোতে। আক্রান্তের সংখ্যা বাড়ায় রাজশাহী, সাতক্ষীরা, খুলনা ও যশোরের শয্যা ও লোকবল সংকট দেখা দিয়েছে। খুলনা বিভাগে সর্বোচ্চ ২০ জন মারা গেছেন। খুলনা জেলায় ২৪ ঘন্টায় ৬৫৬টি নমুনা পরীক্ষায় ১৮১ জন শনাক্ত, হার ২৭%। ১৩০ শয্যার বিপরীতে ভর্তি আছেন ১৫৯ জন, আইসিইউতে ১৯ জন। চাপ সামলাতে সদর হাসপাতালে ৭০ শয্যার করোনা ইউনিট সোমবার থেকে চালু। করোনা রিপোর্ট ছাড়া কোনো ট্রিটমেন্ট দিবে না, অথচ আমি ৪ দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমি কোনো রিপোর্ট পাই না। একজন রোগীর জন্য সিরিয়াল দিয়েছি, কিন্তু আসলে সিরিয়াল অনুযায়ী এখানে কিছুই হচ্ছে না। রাজশাহী বিভাগে মারা গেছেন ১৩ জন। রাজশাহী জেলায় ২৪ ঘন্টায় ১৫৯১টি নমুনা পরীক্ষায় ৩৩৪ জন শনাক্ত হয়েছেন, হার ২১%। মেডিকেলে ৩০৯টি শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৩৫৮ জন রোগী, আইসিইউতে আছেন ২০ জন। বেডের আরও দরকার বেশি, কিন্তু বেড পাওয়া যাচ্ছে না, রুগী বেশি হয়ে গেছে। একটা সিট ফাঁকা হওয়া মাত্র ২-৩ জন আসছে ওখানে দখলের জন্য। রোগীর পরিমাণ বাড়তে থাকায় ২৫০ শয্যার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ণ করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। ২৪ ঘন্টায় ১৮৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত ৮৮ জন, হার ৪৭%। লকডাউনের মধ্যেও এই হারে রোগী বাড়তে থাকলে চাপ সামলানো কঠিন হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। ভর্তি করতে পারিনি, গতকাল পাইছি কিন্তু সিট পাইনি বেডে, পরে বারান্দায় আর কি বেড দিয়ে রাখছি। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র কোভিড রোগী ভর্তি হবে। আজ থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে। যশোরে ২৪ ঘন্টায় ৪৮৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২০৩ জন, হার ৪২%। ৮০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগী ভর্তি আছেন ৯১ জন। ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার থেকে ২৩ জুন পর্যন্ত বিকেল ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত জরুরি সেবা ব্যতীত বন্ধ থাকবে সকল ব্যবসা প্রতিষ্ঠান। অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। শনাক্তের হার ৫০.৫৩%। এছাড়া লালমনিরহাটে করোনা আক্রান্তের হার ৫০%, দিনাজপুরে ৩৭% ও কুড়িগ্রামে ৩৯.৩৯%। আহসানুল করিম, সময় সংবাদ। পুরো দেশে লকডাউন দেওয়ার নতুন কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাউকাউস বলেছেন, জুলাই থেকে আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুখ্য সচিব বলেন, বাংলাদেশ কারো দয়ার উপর নির্ভরশীল নয়। ভ্যাকসিন কেনার জন্য ১৪,০০০ কোটি টাকার তহবিল প্রস্তুত। যদিও ভ্যাকসিন উৎপাদক দেশগুলো অনেক সময় প্রতিশ্রুতি রক্ষা করছে না বলেও জানান মুখ্য সচিব। কোভিড-১৯ যুদ্ধে জয়ী হতে গেল ফেব্রুয়ারিতে বহির্বিশ্বের তুলনায় বেশ আগেভাগেই দেশব্যাপী গণটিকা কার্যক্রম শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ভ্যাকসিন সংকটে সেই কার্যক্রম থমকে যাবার ঘটনা এখন নতুন দুশ্চিন্তা। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে এই কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত ৬টি টিকা প্রয়োগের অনুমোদন দিয়ে রেখেছে বাংলাদেশ। চীনের সিনোভ্যাকের ১০.৫ লাখ, কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের ১ লাখ ও অ্যাস্ট্রাজেনেকার অল্প কিছু ডোজ এখন সম্বল বাংলাদেশের। এমন অবস্থায় টিকা নিয়ে কি ভাবছে সরকার? সর্বতোভাবে এটার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু যদি
মানে যিনি যার কাছে আছে তিনি যদি ধরে রাখেন, বিক্রি না করেন, সবাই মুখে বলছে আমি দিব, কিন্তু কেউ কিন্তু কার্যত দিচ্ছে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের নীতি প্রণয়নে সংশ্লিষ্ট শীর্ষ এই কর্মকর্তা জানান, বিশেষ তহবিল থেকে মূল্য পরিশোধ করেই টিকা কিনতে চায় সরকার। আমাদের 14,000 কোটি টাকা এখানে কিন্তু বরাদ্দ করে রাখা হয়েছে, অর্থাৎ আমরা কিন্তু কারো দয়া চাই না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় বলছেন যে আমাকে ফ্রি দরকার নাই, আমি টাকা দিয়ে কিনবো, যেখানেই পাওয়া যায় সেখানেই কেনা হবে। মুখ্য সচিব জানান, দেশব্যাপী লকডাউন হচ্ছে না আপাতত। জেলা প্রশাসক বা ওই স্থানীয় সিভিল সার্জন সবাই মিলে কিন্তু এই সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে। অতএব এখন কিন্তু পুরো বাংলাদেশ ব্যাপী করার কোনো পরিকল্পনা। প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে তুলনামূলক কম দামেই বাংলাদেশ ভ্যাকসিন কিনছে বলেও নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। লোয়েস্ট ইয়েতে কিন্তু আমরা সেটা পেয়েছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়া বর্তমানে খুবই অসুস্থ দাবি করে তাকে বিদেশে নেয়ার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর 1.5 মাসেরও বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালে ভর্তির পর মে মাসের প্রথম সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানায় পরিবার। তবে আইনি বাধ্যবাধকতা থাকায় পরিবারের সেই উদ্যোগ ব্যর্থ হয়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেড়াইদে বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়া খুবই অসুস্থ। তিনি অত্যন্ত অসুস্থ। এই দীর্ঘ 4 বছর তার কোনো চিকিৎসা না হওয়ার কারণে, কারাগারে তাকে রাখার কারণে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে তার হার্ট, তার যে হার্টের সমস্যা তৈরি হয়েছে, তার কিডনিতে সমস্যা তৈরি হয়েছে, তার আপনার লিভারের সমস্যা তৈরি হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার বেগম জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সরকারকে আহ্বান জানাবো যে রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে এই মহান নেত্রীকে, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন, সেই নেত্রীকে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে দেওয়া হোক, তাকে মুক্তি দেওয়া হোক। গত 10 এপ্রিল বেগম জিয়া করোনায় আক্রান্ত হন। 27 এপ্রিল তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সালাউদ্দিন সুমন। বেফাস মন্তব্য করে রাজধানীর ইব্রাহিমপুর এলাকার জনসাধারণের তোপের মুখে পড়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এলাকাবাসী নিজ উদ্যোগে রাস্তার জায়গা ছেড়ে দিয়েছেন, তবু স্থানীয় এই এমপি তাদের ভাড়াটিয়া ও বহিরাগত সন্ত্রাসী বলে মন্তব্য করেন। এক পর্যায়ে হট্টগোল শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান ঢাকা উত্তর সিটির মেয়র ও এলজিআরডি মন্ত্রী। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বক্তব্য দিচ্ছিলেন রাজধানীর একটি অনুষ্ঠানে। হঠাৎই শুরু হয় হট্টগোল। তার বেফাস মন্তব্যের জের ধরে উত্তেজনা বাড়তেই থাকে। রাজধানীর ইব্রাহিমপুর এলাকায় বাড়ির মালিক ও স্বেচ্ছাসেবীরা মিলে সরিয়ে ফেলেছেন রাস্তার উপরে থাকা সীমানা প্রাচীর, ছেড়ে দিয়েছেন রাস্তার জায়গা, করেছেন দখলমুক্ত। তাদের এই স্বেচ্ছাশ্রমকে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত জানানো হলেও স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার বলেন, বহিরাগত সন্ত্রাসীদের কর্মকাণ্ড এবং ক্ষতিপূরণ নিয়ে স্থানীয়রা জায়গা ছেড়ে দিয়েছেন। বহিরাগত লোকজন নিয়ে এখানে রাস্তার ওয়ালগুলি ভাঙা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে টাকা দিয়েছেন ক্ষতিপূরণ দেওয়ার জন্য, আমরা ওয়াল করে দিয়েছি। আর আজকে এই এলাকার লোকরা বাইরের মস্তান দিয়ে এগুলো করা হচ্ছে। তার এই বক্তব্যের পরেই ক্ষোভে ফুঁসে ওঠেন উপস্থিত এলাকাবাসী। মেয়র ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম দীর্ঘক্ষণ চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মাননীয় প্রতিমন্ত্রীর কাছে কেউ হয়তো বা কোনো কমপ্লেন করেছে, উনি এটা অভিযোগ আকারে উত্থাপন করেছেন। অভিযোগটা আমি শুনেছি, মেয়র সাহেব শুনেছেন। মাননীয় মন্ত্রী, আমি নিজে বসে বিচার করেছি এখানে। কামাল ভাই, এটা তো হয়ে গেছে, এত কথা বলবেন। অনুষ্ঠান শেষে কামাল আহমেদ মজুমদারের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন ঢাকা উত্তর সিটির মেয়র। এটি একটি অপ্রীতিকর ঘটনা যেটা ঘটেছে, বাট মেসেজ হলো একটাই, এখানে কেউ জোর করে বহিরাগত কাদেরকে নিয়ে এখানে কোনো ধরনের
কোনো ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটে নাই। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা উত্তর সিটির 16 নং ওয়ার্ডে স্বেচ্ছায় রাস্তা প্রশস্তকরণ কার্যক্রম পরিদর্শন করেন জনপ্রতিনিধিরা। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আগামী বছর মার্চে শুরু হচ্ছে দেশের প্রথম পাতাল রেলের কাজ। এয়ারপোর্টের তৃতীয় টার্মিনাল থেকে কমলাপুর আর পূর্বাচলের পিতলগঞ্জ থেকে নতুন বাজার, এই 2 ধাপে চলবে কাজ। যদিও এরই মধ্যে দুবার এই কাজ শুরুর তারিখ পিছিয়েছে। পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মধ্যেই চলবে পাতাল রেল। অবশেষে ঠিক হলো মেট্রো রেল প্রকল্প এমআরটি এর রুট। কয়েক দফা জরিপ ও ফিজিবিলিটি স্টাডি শেষ করে পরিকল্পনা চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। 31.23 কিলোমিটার এই পথ হবে 2 ভাগে বিভক্ত। এর একটি হবে এয়ারপোর্ট তৃতীয় টার্মিনাল থেকে কমলাপুর পর্যন্ত, আরেকটি হবে বাড্ডার নতুন বাজার থেকে পূর্বাচলের পিতলগঞ্জ ডিপো এলাকা পর্যন্ত। বিমানবন্দর রুটে 19.8 কিলোমিটার পথে থাকবে মোট 12টি পাতাল স্টেশন, আর পূর্বাচল রুটে 11.36 কিলোমিটার উড়াল পথে থাকবে 9টি স্টেশন, যার মধ্যে নতুন বাজার ও যমুনা ফিউচার পার্ক স্টেশন হবে পাতালে। এর আগে 2020 সালে সময় পিছিয়ে চলতি বছরের জুনে করার কথা ছিল এই প্রকল্প। এবার 2022 সালের মার্চেই পাতাল রেলের কাজ শুরুর ঘোষণা দিলেন মেট্রো রেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। কাজ শুরু করতে প্রায় 2 বছর দেরি হলেও কাজের শেষের তারিখ 2026 সালের ডিসেম্বরেই নির্ধারিত থাকছে। বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড বা পাতাল মেট্রো রেল হচ্ছে এমআরটি লাইন 1। এই এমআরটি লাইন 1 আমরা সহসাই এটার নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি। এই রুটের মোট দৈর্ঘ্য হচ্ছে 31.241 কিলোমিটার। 10 কিলোমিটার নিচের স্টেশনগুলোর কাজ হবে উন্মুক্ত পদ্ধতিতে, আর রেলপথ বসানো হবে সুড়ঙ্গ করে। সুড়ঙ্গ করার জন্য এয়ারপোর্ট, কমলাপুর, নতুন বাজার ও কুড়িল এই 4টি এলাকা ঠিক হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড এটি ইউজ হচ্ছে। আমরা সেই পদ্ধতি ইউজ করার ফলে স্টেশনে প্রথম হয়তো 6 মাস ঝামেলা হবে, তারপরে কিন্তু আমরা ওপেন করার পর উপর দিয়ে গাড়ি চলবে, নিচে স্টেশনের যে কাজ হচ্ছে এটা জনগণ জানতে পারবে না। টানেল তো এমনি জানাই যাবে না। পিতলগঞ্জে এরই মধ্যে ডিপো এলাকার 100 একর জমি অধিগ্রহণ শেষ হয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারকারীদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2বার চিঠি দিয়েও পায়নি দুদক, জানিয়েছেন সংস্থাটির সচিব। তিনি জানান, তথ্য পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থ পাচারকারীদের পরিচয় প্রকাশ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বউ কানাডায়, স্বামী বাংলাদেশে। অবৈধভাবে উপার্জিত স্বামীর পাঠানো টাকায় সেখানে আয়েশি জীবনযাপন করেন বউরা, যে কারণে কানাডার একটি এলাকা বেগমপাড়া নামে পরিচিতি পেয়েছে। সেখানে 28 জন বাংলাদেশির গাড়ি বাড়ি রয়েছে, করছেন ব্যবসাও। তথ্যটি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর উচ্চ আদালত তাদের তালিকা চেয়েছে, কিন্তু এখনো তা দিতে পারেনি দুদক। সম্প্রতি বইয়ের নামে কানাডায় এক সংসদ সদস্যের বাড়ি কিনা নিয়ে আবারও আলোচনায় আসে বেগমপাড়া। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কানাডায় টাকা পাচারকারীদের পরিচয় প্রকাশের দাবিতে বিক্ষোভ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। এ সময় বিদেশে অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি জানান তারা। পরে সংগঠনটি দুদক কার্যালয়ে স্মারকলিপি দেয়। অবিলম্বে কানাডার বেগমপাড়া সহ বিদেশে যারা অবৈধভাবে অর্থ পাচার করেছে তাদের নামের তালিকা জাতির সামনে প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের টাকা চুরি করছে চোর ডাকাত, তাদের ধরে শাস্তির আওতায় আনতে হবে। দুদক বলছে, বেগমপাড়ার ধনীদের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2বার চিঠি দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। এ ব্যাপারে তৎপরতা চালাচ্ছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা আছে বা তারা বলেছেন যে তারা জানেন। আমরা কিন্তু ওই তালিকা পাওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা চিঠিপত্র দিয়েছি এবং আমরা তাগিদপত্র দিয়েছি যে আমাদেরকে এটা পাঠান। তো আমরা আশা করি যে এটা পেয়ে যাব। এটা পেয়ে গেলে আমরা এই কাজ শুরু করতে পারব। সম্প্রতি সংসদে অর্থমন্ত্রী জানান, অর্থ পাচারকারীদের তালিকা তাদের কাছেও নেই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের এনআইডির জন্য ব্যবহার করা 7টি ল্যাপটপ হারানোর ঘটনায় নির্বাচন কমিশনের পরিচালক সহ 4 জনের বিরুদ্ধে দুপুরে মামলার পরপরই বদলি করা হয়েছে বাদীকে। দুদক সচিব জানান, খুঁজে না পাওয়া একটি ল্যাপটপেই 55,000-এর বেশি রোহিঙ্গার এনআইডি করে ব্যক্তিগতভাবে লাভবান হন এ কর্মকর্তারা। 2015 সালের 21 অক্টোবর হারিয়ে যাওয়া একটি ল্যাপটপ সহ বিভিন্ন সরঞ্জাম নির্বাচন অফিসের সাবেক টেকনিক্যাল এক্সপার্ট মোস্তফা ফারুকের কাছে হস্তান্তর করেন রাসেল বড়ুয়া। তারা
নিয়ে যান মিরসরাই উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ে। এরপর 2015 সালে সেগুলো ফেরত দেন মিরসরাইয়ের সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা। পরবর্তীতে বিভিন্ন উপজেলায় সেটি ব্যবহার করার কথা বলা হলেও তার কোনো হদিস পাওয়া যায়নি। বৃহস্পতিবার চট্টগ্রামে দায়ের করা দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়, আত্মসাৎকৃত ল্যাপটপ সহ আরও কয়েকটি ল্যাপটপ ব্যবহার করেই রোহিঙ্গা সহ মোট 55,310 জনকে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অভিযোগে নির্বাচন কমিশনের এক পরিচালক সহ 4 জনকে আসামি করে বাদী হয়ে মামলা করেন চট্টগ্রাম 1-এর উপসহকারী পরিচালক শরীফুদ্দিন। সে যদি কোনোভাবে এনআইডি পেয়ে যায়, এই এনআইডিটা ব্যবহার করে সে দেশ বিদেশে কোথাও যেতে পারে, সেখানে বুক করলে রাষ্ট্রের বিষয় আশায় জড়িত আছে। এদিকে মামলার কয়েক ঘন্টা পরই চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয় মামলার বাদী শরীফুদ্দিনকে। বছরের বেশি বা 2.5 বছরের বেশি যারা আছে তাদেরকে রিয়ারেন্স করা দরকার হয়, তা না হলে আবার আরও সমস্যা আছে। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন নির্বাচন কমিশনের পরিচালক খোরশেদ আলম, কক্সবাজারের রামু উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম, পটিয়া উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী রাসেল বড়ুয়া এবং চট্টগ্রাম পাঁচলাইশ থানা নির্বাচন অফিসের সাবেক টেকনিক্যাল এক্সপার্ট মোহাম্মদ মোস্তফা ফারুক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পূর্বাভাস অনুযায়ী অন্যান্য বছরের তুলনায় এবছর নদী ভাঙনের আশঙ্কা বেশি। এ কারণে নদীপথে নাব্য সংকটও বেশি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সরেজমিনে পরিদর্শন করে নৌ প্রতিমন্ত্রী বলেছেন, সংকট যাই হোক যে কোনো মূল্যে ঢাকা বরিশাল নৌপথ চালু রাখা হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মাওয়া ঢাকা বরিশাল রুটের মিয়ারচর ও পটুয়াখালীর কারখানা চ্যানেল চালু রাখা। মাহমুদ রাকিবের রিপোর্টার, ছবি তুলেছেন শাহিন রহমান। ভরা বর্ষায় অথই জলে টইটুম্বুর বাংলার নদী, স্রোতের তোড়ে কুল ছাপিয়ে কোথাও কোথাও জনপদে বৃষ্টি ও বানের জল। প্রকৃতির এই বৈচিত্র্যই সৌন্দর্যময় করে তোলে নদীমাতৃক বাংলাদেশকে। তবে বর্ষা ও বর্ষা পরবর্তী সময় প্রতি বছরই ঢাকা বরিশাল পটুয়াখালী নৌপথের কয়েকটি জায়গা ও মাওয়া ফেরিঘাটের সৃষ্টি হয় নাব্য সংকট। স্রোতের তোড়ে হারিয়ে যায় পথ নির্দেশক বয়াবাতিও। মূলত নদী ভাঙন ও উত্তরাঞ্চলের বন্যায় তৈরি হওয়া পলিমাটি পানির সাথে নেমে আসার কারণেই এই সংকট। পূর্বাভাস অনুযায়ী এবছর নাব্য সংকটের সংখ্যা আরও বেশি। তাই সংকট সমাধানে সরেজমিন পরিদর্শনে বৃহস্পতিবার উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ঢাকা থেকে পটুয়াখালী পর্যন্ত নৌপথ যাত্রা করছেন নৌ প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শনের সময় তারা নদীপথের কোথায় কত মিটার গভীরতা রয়েছে তা আধুনিক যন্ত্র দিয়ে মেপে দেখছেন। বিএডব্লিউটি এর চেয়ারম্যান জানান, পটুয়াখালী ঢোকার মুখে কারখানা নদীতে এলাকাবাসীর খনন কাজে বাধা দেয় ওখানকার নাব্য সংকটের সমাধান করা যাচ্ছে না। এছাড়া বাকি সমস্যাগুলো প্রাকৃতিক। এখানে যেহেতু অস্থায়ী মার্কিং করি আমরা বাঁশ দ্বারা অথবা আমাদের ছোট ছোট পিসি পোল দ্বারা, তো এগুলো অনেক সময় স্থানীয় জনগণ বা যারা মাছ ধরার নৌকা তারা খুলে নিয়ে যায়। তারপরে আমরা চেষ্টা করি যাতে এখানে নিয়মিতভাবে মার্কিংগুলো আমরা প্রতিস্থাপন করতে পারি, নৌপথটা চালু রাখতে পারি। নৌ প্রতিমন্ত্রী জানান, ড্রেজার সংখ্যা বাড়িয়ে 45টি করা হয়েছে। যে কোনো মূল্যে ঢাকা বরিশাল রুট সচল রাখা হবে। 31টি রুট আমরা কিন্তু ইতিমধ্যেই স্টাডি করা সম্পন্ন হয়ে গেছে এবং এই স্টাডির উপরে ভিত্তি করেই আমাদের কিন্তু ড্রেজিংগুলো হবে এবং বর্তমানে যেই রুটগুলো আছে নৌযান চলাচলের জন্য সেগুলো আমরা যেন স্মুথ থাকে, সেই জন্য আমরা ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখব। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যে 42টি নৌ রুট রয়েছে তা সবই এসব বড় বড় নদী পার হয়ে যেতে হয় বর্ষা মৌসুমে, যা আরও বেশি কুল কিনারাহীন হয়ে পড়ে। তাই সংশ্লিষ্টরা বলছেন, মেইনটেন্যান্স, ড্রেজিং ও এসব নদীতে পথ নির্দেশক বয়াবাতি যদি ঠিকমতো বসানো না হয় তাহলে ভবিষ্যতে ঢাকা বরিশাল নৌপথ ঝুঁকির মুখে পড়তে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মেঘনা নদী, বরিশাল। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শেষ হয়নি 9 বছরেও। 3 দফা সময় বাড়িয়ে ব্যয় হয়েছে দ্বিগুণ। কার্পেটিং না থাকা আর গর্তের কারণে দুর্ভোগের শেষ নেই। 1 ঘন্টার রাস্তা পার হতে সময় লাগছে 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত। প্রকল্প সংশ্লিষ্ট বলছেন, আগামী মাসে 6 লেনের কাজ দৃশ্যমান হলে যানজট ও দুর্ভোগ কমে আসবে। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা প্রায় 12 কিলোমিটার সড়ক জুড়ে সকাল সন্ধ্যা যানজটে নাকাল হাজার হাজার মানুষ।
বিআরটি প্রকল্প সহ চলছে সড়ক প্রশস্তকরণ, ফ্লাইওভার ও ড্রেনেজ নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের খেয়ালিপনা ও প্রকল্প সংশ্লিষ্টদের উদাসীনতায় কয়েক দফা ব্যয় ও সময় বাড়ানোর পরও শেষ হয়নি প্রকল্পের কাজ। প্রকল্পটির 60% কাজ সম্পন্ন হয়েছে। স্টেশন রোড, চেরাগালি, গাজীপুরা মহাসড়কে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। কাদা জলজটে বেহাল মহাসড়কের এসব পয়েন্টে যানজট লেগেই থাকে। 3 বছর থেকে দেখতেছি রাস্তার কাজ করেছে, কিন্তু কাজ হয় না। এখান থেকে গাজীপুরা যেতে 20-25 মিনিটের রাস্তা, এখানে আমি প্রায় এখানেই বসে আছি 2 ঘন্টার উপরে। যতবার চৌরা থেকে না হাইটে আইছি, এটা কি হয় না একটা মানুষ এভাবে হাঁটা সম্ভব? আমরা সরকারের কাছে আবেদন করতেছি যাতে সুন্দরভাবে দ্রুতগতিতে কাজটা হয়। টঙ্গী থেকে গাজীপুরা পর্যন্ত আগামী মাসে 6 লেন চালু করা গেলে যানজট ও দুর্ভোগ থাকবে না বলে দাবি করছেন এই কর্মকর্তা। টঙ্গী কলেজ গেট থেকে গাজীপুরা পর্যন্ত পূর্ব পাশে আছে, এই পাটটা খুব দ্রুত কমপ্লিট করার চেষ্টা করতেছি। এটুকু কমপ্লিট করলে আমার পাটটা পুরোপুরি 6 লেন কমপ্লিট হয়ে যাবে। বিআরটিএ এর তথ্য মতে এই প্রকল্পে 20.50 কিলোমিটার সড়কের মধ্যে উত্তরা থেকে টঙ্গীর চেরাগালি পর্যন্ত 4.5 কিলোমিটার এলিভেটেড বিআরটি লেন এবং বাকি 16 কিলোমিটার থাকবে সমতল। কয়েক দফা বাড়ায় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 4,200 কোটি টাকার উপরে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। প্রায় 60 বছর পুরনো ময়মনসিংহ শম্ভুগঞ্জ সড়কের মোটকি ভাঙা সেতুর একটি স্ল্যাবের কিছু অংশ ভেঙে পড়েছে, বেরিয়ে গেছে রড। ভাঙা অংশ পাশ কাটিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ট্রাফিক পুলিশের। দ্রুত মেরামতের চেষ্টা চলছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হোসেন আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন হারুনুর রশিদ। ময়মনসিংহ শম্ভুগঞ্জ সড়কের মোটকি ভাঙা সেতুর 3টি স্ল্যাবের ভেঙে পড়া অংশ আগে থেকেই স্টিলের পাটাতন দিয়ে রিপিট করা। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারী যানবাহনের চাপে সেতুটির আরও একটি স্ল্যাবের কিছু অংশ ভেঙে পড়ে। স্ল্যাবের ভাঙা অংশ পাশ কাটিয়ে ঝুঁকি নিয়ে গতিতে চলছে যানবাহন। নির্দেশনা দিয়ে দুর্ঘটনা রোধের চেষ্টা করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এটা যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। যে 22 টাকার গাড়িগুলো যায়, এই গাড়িগুলো যে যাচ্ছে, এই গাড়ি অত্যন্ত বিপজ্জনক। যে কোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, সেতুটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভাঙা অংশ দ্রুত মেরামতের চেষ্টা চলছে। স্ল্যাবের মধ্যে একটু জায়গা ভেঙে গিয়েছে, প্রায় 3 ফিট বাই 4 ফিট এরকম একটা সাইজ হবে। এটাতে আরও 3 জায়গায় আমাদের ভেঙে গিয়েছে। এই বৃষ্টি আনুমানিক প্রায় 60 বছরের উপরে বয়স হয়েছে, অনেক আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছি। সেই লক্ষ্যে আমরা পাশে একটি নতুন সেতু অলরেডি কাজ শুরু হয়েছে। এই সেতুটি চালু করলে আমাদের এটা স্থায়ী সমাধান হবে। প্রায় 160 ফুট দৈর্ঘ্যের এই সেতুটি দিয়ে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপ্লেট ও চট্টগ্রামে যানবাহন চলাচল করে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ডেসকোর বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। স্মার্ট প্রিপেইড মিটার ঝুলন্ত তার মাটির নিচে নেয়ার কাজের ধীর গতিতে তীব্র অসন্তোষ জানান তিনি। বৃহস্পতিবার সকালে ডেসকোর সাব স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান ও গতি নিয়েও প্রশ্ন তোলেন। এমন প্রতিষ্ঠানকে ভবিষ্যতে কাজ দেওয়ার ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। ঢাকা মহানগর একাংশ এবং গাজীপুরের কিছু এলাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্ব পালন করে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো। কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সিস্টেম লস, ভোল্টেজ ওঠানামা, লোডশেডিং সহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ার অভিযোগ আছে গ্রাহক পর্যায়ে। এমনকি ভুতুরে বিদ্যুৎ বিলের ঘটনাও ঘটে বিভিন্ন সময়। স্মার্ট প্রিপেইড মিটার ও বৈদ্যুতিক ঝুলন্ত তার মাটির নিচে নেয়ার কাজের গতি নিয়ে এবার খোদ প্রতিমন্ত্রী জানালেন ক্ষোভ। স্মার্ট প্রিপেইড মিটার গত 2 বছর আগে সব শেষ করার কথা ছিল, ওই প্রজেক্ট এখনো নেওয়া হয়নি। আন্ডারগ্রাউন্ড কেবল এখনো অনেক পিছনে, আপনার স্কাটার সিস্টেম এখনো ইমপ্লিমেন্ট করা হয়নি, অনেক পিছনে ডেসকো পড়ে আছে। এক বিল্ডিং করতে গিয়ে 7 বছর পিছাই দিচ্ছেন। তো আপনাকে বলতে হবে যে ডেসকো কিন্তু আরেকটু দ্রুত গতিতে চলতে হবে। এই বিষয়গুলো আপনারা যারা এখানে কর্মকর্তারা উপস্থিত আছেন এটা মাথায় রাখবেন। কিন্তু 2017 সালে বিদ্যুৎ বিতরণ সেবার মান উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে 375 কোটি টাকায় 24টি সাবস্টেশন নির্মাণ কাজ শুরু করে ডেসকো। ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেন্স ইন্ডিয়ার 18 মাসে কাজ শেষ করার কথা থাকলেও সময় লাগে 4 বছর। কিন্তু গ্রাহক পর্যায়ে যে ক্ষতি হলো এই ঘটনায় তার ক্ষতিপূরণের জবাব চান প্রতিমন্ত্রী। এই এলাকায় বিদ্যুৎ না দিতে পেরে যে ইন্ডাস্ট্রিগুলো যে সাফার করছে, এই ফাইন্যান্সিয়াল লসকে দিবে। 24টা সাবস্টেশনকে একটা থার্ড পার্টি দিয়ে তাদেরকে এই কোয়ালিটিটাকে আপনার অডিটিং করানো দরকার।
তারা কি জিনিস দিল এবং তা কি অবস্থা পলিটিক্সে। কারণ আমি আমার এলাকার কনস্টিটিউন্সিতে খুবই খারাপ কাজ করছেন এই সিমেন্টস। 2025 সালের পর বাড়তি গ্রাহকদের সেবা দিতে আবারও সক্ষমতা বাড়াতে হবে নতুন সাবস্টেশনগুলোর। সেই সময় যাতে বর্তমান গাফিলতির পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সতর্ক থাকতেও কড়া হুঁশিয়ার করেন নসরুল হামিদ। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। জামায়াত শিবির ও হুজি জঙ্গিদের অনুপ্রবেশের কারণে কওমি শিক্ষাঙ্গনে নানা সহিংসতা ও তাণ্ডব সৃষ্টি হয়েছে। আর অনুপ্রবেশকারীদের কারণে আদর্শচ্যুত হয়েছে হেফাজত, এমন অভিযোগ করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমেদ শফির ভক্ত অনুসারীরা। আজ এক সেমিনার থেকে আহমদ শফি হত্যায় জড়িতদের বিচারের দাবি জানান তারা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা ও অবদান নিয়ে সেমিনারের আয়োজন করে আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ নামের একটি সংগঠন। এ সময় আহমদ শফির ভক্ত অনুসারীরা অভিযোগ করেন, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী, হুজি ও জামায়াত শিবির কওমি মাদ্রাসায় অনুপ্রবেশ করে নানা তাণ্ডব ও সহিংসতা সৃষ্টি করছে। উগ্রবাদী ছাত্ররা, মানহাজি হুজির ছাত্ররা ছদ্মবেশী কওমি মাদ্রাসায় ভর্তি হচ্ছে। জামাত শিবিরের কিছু লোক ছদ্মবেশে তারা কওমি মাদ্রাসায় অনুপ্রবেশ ঘটেছে। একটি অযোগ্য অদূরদর্শী নেতৃত্বের হাতে খপ্পরে পড়ে পুরো কওমি অঙ্গন আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পড়ে গেছে। আহমদ শফির পরিবারের সদস্যদের অভিযোগ, আহমদ শফির আদর্শের নামধারী কিছু ব্যক্তি হেফাজতে ইসলামকে ব্যবহার করে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছে। আমরা বলবেন আমরা শেখুল ইসলামের খলিফা, কিন্তু কাজ করতেছেন শেখুল ইসলামের পুরো উল্টা। এটা কখনো মেনে নেওয়া যায় না। হেফাজতে ইসলাম আদর্শ থেকে বিচ্যুত হয়েছে অভিযোগ করে আহমদ শফি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার আহ্বান জানান আহমদ শফির অনুসারীরা। আন্দোলনের নামে তাণ্ডব, আন্দোলনের নামে অগ্নিসংযোগ শেখুল ইসলাম পছন্দ করতেন না। অনতিবিলম্বে শেখুল ইসলামের খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া সেমিনারে অংশগ্রহণকারীরা কওমি মাদ্রাসা খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ফ্রান্সে করোনা সংকট শুরু হওয়ার দীর্ঘদিন পর জনসমাগম স্থল সহ কিছু স্থান ছাড়া এখন থেকে বাইরে আর মাস্ক পরতে হবে না। তুলে নেওয়া হচ্ছে রাত্রিকালীন কারফিউ। এতে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। ফ্রান্সের প্যারিস থেকে লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সে করোনা শুরু হওয়ার দীর্ঘদিন পর এখন থেকে আর বাইরে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে না। সাধারণ মানুষ বুক ভরেই নিঃশ্বাস নিতে পারবেন। তবে যে স্থানগুলোতে ভিড় হয়, বিশেষ করে বাস স্টেশন, ট্রেন স্টেশন, সুপারমার্কেট সহ অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু কিছু স্থানে এখনও বাধ্যতামূলকভাবেই মাস্ক পরিধান করতে হবে। দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তিয়াক এক প্রেস কনফারেন্সে এই বিষয়টি জানিয়েছেন। তারা যেভাবে প্রত্যাশা করেছিলেন করোনা পরিস্থিতির উন্নতি হবে, তার থেকে দ্রুত গতিতেই এখন অবস্থার উন্নতি ঘটছে। খুব তাড়াতাড়ি মনে করেন এই করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং ওই আগেতে বিদেশি ছিল এগুলো সব উঠে দিচ্ছে এবং আগামীকাল থেকে মাস্ক দরকার নাই, মাস্ক ছাড়াই চলাচল করতে পারবে। এখন বর্তমানে অবস্থা খুবই ভালো ফ্রান্সের। অত্যন্ত ভালো লাগতেছে যে আমরা যে একটা বন্দি দশায় ছিলাম, মাস্কের কারণে আমরা কিন্তু স্বাভাবিক জীবনযাপনটাও আমাদের অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হতো। অনেক সময় আমরা অনেক কষ্ট হতো বিভিন্ন ইয়াতে। এখন কিন্তু সেই কষ্ট থেকে আমরা কিছুটা হলেও পরিত্রাণ পেয়েছি এবং পরিপূর্ণ পরিত্রাণ পেতে এই প্যান্ডামিক থেকে মহান রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করি যেন এইভাবে সারা পৃথিবীর থেকেই মাস্ক উঠে যায় এবং পৃথিবী যেন একটি সুন্দর পৃথিবী, আগের সেই পৃথিবী ফিরে পায়। এখন ফ্রান্সে গড়ে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন 3 থেকে 3,500 মানুষ। গেল 2 মাস আগেও এই সংখ্যা ছিল 30 থেকে 40,000। এদিকে রাত্রিকালীন কারফিউ পুরোপুরি তুলে দেয়া হচ্ছে। আগামী রোববার থেকে রাত 11টার পর যে কারফিউ বলবৎ থাকতো সেটি আর থাকছে না। সরকারের তরফ থেকে আগে জানানো হয়েছিল আগামী 30শে জুন থেকে এই কারফিউ তুলে দেওয়া হবে। তবে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় 10 দিন আগে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। পর্তুগালের মিলফন্তেসে দুরন্ত গতিতে সাফল্য বাড়ছে বাংলাদেশিদের। কৃষিখাতের বাইরেও স্থানীয় ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটিয়েছেন তরুণ প্রবাসীরা। উদ্যোক্তারা বলছেন এখনও বহু বেকার প্রবাসীর কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেখানে। মিলফন্তেস ঘুরে এসে তারিকুল হাসান আশিকের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব।
মিলফন্তেসের বিস্তীর্ণ কৃষি জমি বা ফার্মগুলোতে কাজ করছেন বাংলাদেশিরা। ভিন্ন ভিন্ন ফসলের সিজনে ফসল উৎপাদন থেকে শুরু করে ফসল তোলায় সাম্প্রতিক সময়গুলোতে বেশ সুনাম কুড়িয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, তাই চাহিদাও বেড়েছে তাদের। বাংলাদেশি সুপারভাইজারের অধীনে আমরা ভালোই কাজ করতেছি, মাস শেষে এখানে স্যালারিও ঠিকমতো দিয়ে দিচ্ছে। কর্মীদের সুরক্ষার বিষয় মাথায় রেখে নানা পদক্ষেপও নিয়েছে কর্তৃপক্ষ। আমাদের কোম্পানি থেকে তাদের যে বেতন এবং থাকা এবং খাওয়া, বাসস্থান সব কিছুরই আমরা একটা সুযোগ আমরা দিচ্ছি তাদেরকে। শুধু কৃষিক্ষেত্রেই নয়, স্থানীয়দের সঙ্গে সখ্যতা তৈরি করে প্রবাসী বাংলাদেশিরা গড়ে তুলেছেন সুপারমার্কেট, ক্যাফেটেরিয়া, এমনকি মোবাইল অ্যাক্সেসরিজের দোকানও। এখানে আমাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান, নিজস্ব খামার আছে, তো আমরা এখন চাচ্ছি এখানে আমাদের জন্য একটা মসজিদের ব্যবস্থা করতে। সম্ভাবনা বিবেচনায় লিসবন ছেড়ে অনেকেই এখন বিনিয়োগে আগ্রহী হচ্ছেন মিলফন্তেসের মতো ছোট ছোট শহরগুলোতে। রাজধানী বা বিভিন্ন বড় শহরের বাইরে ছোট একটি শহরেও প্রবাসী বাংলাদেশিদের এমন অগ্রযাত্রা সত্যি বিস্ময়কর। বাংলাদেশিরা তাদের কাজের এই ধারাবাহিকতা অব্যাহত রেখে সামনে বাংলাদেশকে পর্তুগালের কাছে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে, এমনটাই প্রত্যাশা সবার। ভিলানোভা দ্য মিলফন্তেস থেকে তারিকুল হাসান আশিক, সময় সংবাদ। দেখছেন প্রবাসী সময়। কোরবানির পশু বেচাকেনায় এবছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 13টি হাটের ইজারা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে রাজধানীর পলাশীতে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় করোনা সংক্রমণ রোধে হাটগুলোতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান দক্ষিণের মেয়র। করোনা পরিস্থিতিতে আমরা মাত্র 13টা হাট ইজারা দিয়েছি এবং এগুলো একটু দূরে দূরে আমরা দিয়েছি। একদিক থেকে মানুষ প্রবেশ করবে, একদিক থেকে বাইরে হবে এবং সেখানে স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে পালন হবে। আমাদের ভ্রাম্যমাণ আদালত আমরা পরিচালিত করব এবং এর পরবর্তীতে ঈদের দিনে আমাদের ব্যাপক বর্জ্য অপসারণের কার্যক্রম রয়েছে, কর্মসূচি রয়েছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আমরা 24 ঘন্টার মধ্যেই সেই বর্জ্যগুলো অপসারণ করতে পারব। মাত্র 2 বছরে ফ্রিজিয়ান প্রজাতির একটি গরুর ওজন হয়েছে 988 কেজি। করোনার হানায় আসছে কোরবানির হাটে পশুটির ন্যায্য মূল্য পাওয়া নিয়ে খামারির কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। তবে হতাশার কারণ নেই বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। আদর করে সাগাটার পদুম শহরের খামারি আব্দুল কুদ্দুস ষাটটির নাম রেখেছেন বুলেট। 3 বেলায় 16 কেজি খাবার লাগে তার। আসছে কোরবানি ঈদে বিক্রির জন্য 2 বেলা গোসল সহ বাড়তি যত্ন আত্তি করা হচ্ছে পশুটির। আমাদের আবহাওয়ার সঙ্গে এতটাই অ্যাডজাস্ট এই ফ্রিজিয়ান গরু, যার কারণে খুব দ্রুতই গরুটা বেড়ে উঠছে। পানি 5 থেকে 7 কেজি, তারপরে ভুসি, ফিট, এগুলি আর খ্যার, এছাড়া আমরা অন্য কোনো জিনিস আমরা গরুকে খাওয়াই না। এখানে আমরা লালন পালন করে বড় করছি, আদরের নাম রাখছি বলে। এই এলাকার ভিতরে এত বড় গরু আর নাই, এটাই প্রথম হয়েছে, যার কারণে সবাই আসতেছে, দেখতেছে। আসন্ন কোরবানি ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হলেও চলমান করোনা পরিস্থিতিতে অতিরিক্ত ওজনের এই পশুটির ন্যায্য মূল্য নিয়ে চিন্তিত খামারি। যে করোনার অবস্থা, আসলে গরুটা অনেক খরচ গরুটার পিছে, তো এটা আমাদের আসবে কি না সন্দেহ আছে, এটা নিয়ে খুব আশঙ্কার মধ্যে আছি আমরা, যে আমরা এই গরুটার পিছে খরচ করলাম এত, সঠিক মূল্য ইনশাল্লাহ পাবো। গাইবান্ধায় এখন পর্যন্ত বুলেটই কোরবানির সবচেয়ে বড় পশু, এমনটা দাবি করে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এ নিয়ে হতাশার কোনো কারণ নেই। গোটা ওজন যেটা 988 কেজি আর কি, তা আমার জানা মতে এটা গাইবান্ধার সর্বোচ্চ ওজনধারী গরু আর কি। করোনাকালীন হলেও এটা মার্কেটিংয়ে এটা কোনো প্রবলেম হবে না, কারণ আমাদের অনলাইন মার্কেটিং ব্যবস্থা আমরা চালু করেছি। করোনা পরিস্থিতিতেও দেশীয় পশু কেনাবেচা ও ন্যায্য মূল্য নিশ্চিত করা হলে লোকসান গুনতে হবে না বলে করছেন সংশ্লিষ্টরা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকায় করোনা শনাক্তের 68 ভাগই ভারতীয় ভ্যারিয়েন্ট। রোগীর চাপে রাজশাহী ও খুলনা অঞ্চলে হাসপাতালে বেহাল দশা। সারা দেশে 63 জনের মৃত্যু। এবং রাতেই পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব আল হাসান। বায়ু বাবলের ক্লান্তি কাটাতেই এ সিদ্ধান্ত। জিম্বাবুয়ে সফরেই যোগ দেবেন দলের সঙ্গে। এই ছিল প্রবাসী সময়ে, আর সঙ্গে থাকুন সময়।